হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি অ্যান্ড ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড অফ মুভিজ বিফোর ইউ ডাই, যেখানে আমি টাইমলেস ক্লাসিক সিনেমা নিয়ে কথা বলি, যেগুলো যদি আপনারা রিগ্রেট না নিয়ে মারা যেতে চান, সিনেমা ভালোবাসেন এবং রিগ্রেট না নিয়ে মারা যেতে চান, তো তা আপনাদেরকে দেখতেই হবে। তো আমি আগের যে দুটো সিনেমা আলোচনা করেছিলাম, একটা 1920s সিনেমা, একটা 1940s সিনেমা। তো আমি ভাবলাম থার্ড সিনেমাটার জন্য একটু রিসেন্টে আসি, 2000 সালের পরে আসি। এবার আমি বিভিন্ন ভিডিওতে কথা প্রসঙ্গে বলেছি যে ডেভিড ফিঞ্চার আমার খুব পছন্দের ডাইরেক্টর, আমার বিগ ফ্যান অফ ডেভিড ফিঞ্চার্স ওয়ার্ক। তো তার ডেভিড ফিঞ্চারের আমার সব থেকে যে প্রিয় সিনেমা জোডিয়াক, সেটা হচ্ছে আমাদের এপিসোড 3 এর মুভি। তো পার্সোনালি আমার বিগ ডেভিড ফিঞ্চার ফ্যান, তার প্রতিটা সিনেমায়, সেটা সেভেন হোক, সেটা ফাইট ক্লাব হোক, সেটা সোশ্যাল নেটওয়ার্ক তার জোনের থেকে একটু বাইরে। রিসেন্টলি কিলার এসেছিল, আই থিঙ্ক 2023-তে। মাইন্ড হান্টার করেছিলেন তিনি নেটফ্লিক্সে, যেটা একটা দুর্দান্ত ওয়েব সিরিজ। তার প্রতিটা সিনেমাই অসম্ভব ভালো, এবং তার অন্যান্য অনেক সিনেমা আছে যেগুলো পপ কালচারের ডিসকোর্স অনেক বেশি ডমিনেট করে। যেমন ধরুন একটা ফাইট ক্লাবের মতো সিনেমা, প্রচন্ড পপ কালচারের রেলিভেন্ট, বা একটা সেভেনের মতো সিনেমা। আমার পার্সোনালি ডেভিড ফিঞ্চারের সব থেকে পছন্দের সিনেমা হচ্ছে জোডিয়াক, যে সিনেমাটাকে নিয়ে মানে অতটা কথা হয় না আনফর্চুনেটলি। তো জোডিয়াক সিনেমাটা সম্পর্কে আমি যদি বলি, বা জোডিয়াক মার্ডার মিস্ট্রি সম্পর্কে আশা করছি সবারই অল্প বিস্তর ধারণা আছে। যদি না থেকে থাকে, আমি রিকমেন্ড করব প্রত্যেককে, ইউটিউবে অনেক ক্রাইম মানে কেস স্টাডি টাইপের চ্যানেলস থাকে, যেখানে খুব ডিটেলসে জোডিয়াক কেসটাকে কভার করা হয়েছে। তো আপনারা ওগুলো দেখতে পারেন, আমি ওখান থেকে অনেক কিছু জেনেছি। তো জোডিয়াক কেসটা আমি যদি ছোট করে বলি, লেট 60s আর্লি 70s আমেরিকার স্যান ফ্রান্সিসকো বে এরিয়াতে, যেটা নর্দার্ন ক্যালিফোর্নিয়ার রিজিয়নটায়, সেখানে পরপর 5টা খুন হচ্ছে। একটা টাইম গ্যাপে গ্যাপে 5খানা খুন হচ্ছে, এবং পুলিশরা একটা সার্টেন টাইমের পরে কিছু চিঠি পাওয়া শুরু হচ্ছে, যেখানে একজন কিলার, সে নিজেকে জোডিয়াক বলে পরিচয় দিচ্ছে। সে আর কি পুলিশদেরকে চিঠি লিখছে, মানে তাদেরকে টন্ট করছে যে আমাকে ধরে দেখাও। এবং 5টা খুন অফিসিয়ালি প্রমাণিত হলেও জোডিয়াক নিজে তার চিঠিতে কিন্তু ক্লেম করতো তার ভিকটিমের সংখ্যা 37। এবং আপনারা যারা সিরিয়াল কিলারদের প্রোফাইল নিয়ে যদি একটু মানে ঘাটাঘাটি করেন, দেখবেন এই যে কটা খুন হয়েছে, মানে খুনের কাউন্ট কত, এটা খুব বড় একটা ব্র্যাগিং রাইট। এটা একটা আর কি সিরিয়াল কিলারের একটা সাইকো অ্যানালিটিক্যাল ব্যাপার। তো এই নিয়ে হচ্ছে সিনেমাটা। এবং রবার্ট গ্রে স্মিথ বলে একজন, যিনি একজন পলিটিক্যাল কার্টুনিস্ট ছিলেন, তিনি এই কেসটা নিয়ে প্রচন্ড পরিমাণে অবসেসড ছিলেন, এবং তিনি অলমোস্ট সিঙ্গল হ্যান্ডেডলি রিসার্চটা করেন। এবং তিনি 1986-এ একটা বই লেখেন জোডিয়াক বলে। সেই জোডিয়াক বইটা থেকে আমরা এই যে জোডিয়াক সম্পর্কে এত ইনফরমেশন পাই, তার অনেকটাই কিন্তু এই জোডিয়াক বইটা থেকে আসে। তো সেই জোডিয়াক বইটারই অ্যাডাপ্টেশন হচ্ছে এই জোডিয়াক সিনেমাটা। সিনেমাটার প্রথম যে জিনিসটা ইজ ইটস অ্যাটেনশন টু ডিটেলস। আপনারা আমাদের ইন্ডিয়াতেও রিয়েল লাইফ বেসড সিনেমা তৈরি হয়, রিয়েল ঘটনা, রিয়েল পিপল হয়, বায়োগ্রাফিক্যাল সিনেমা প্রচুর হচ্ছে। আপনি জোডিয়াকের অ্যাটেনশন টু ডিটেলস দেখবেন, মানে সিনেমাটা 99.99% অ্যাকিউরেট, রিয়েল ঘটনা যা হয়েছে, ইভেন টু দ্য পয়েন্ট। ডেভিড ফিঞ্চার হচ্ছে মানে একদম ইন্টারোগেশন সিনেমার গড, কোনো কথাই নেই। জোডিয়াকের যে ইন্টারোগেশন সিনগুলো আছে, সেগুলো অ্যাকচুয়ালি সেই সময় সাসপেক্টদের যে ইন্টারোগেশন করা হয়েছিল, সেই পুলিশ ট্রান্সক্রিপ্টটাই আমরা শুনতে পাই জোডিয়াকে। এগুলো কিন্তু লেখা ডায়লগ না, দিস ইজ দ্য পুলিশ ট্রান্সক্রিপ্ট দ্যাট উই স দ্যাট ওয়াজ ইউজড ইন দ্য ইন্টারোগেশন অফ অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন। পুলিশের তো রেকর্ড থাকে, সেটা ইউজ করা হয়েছে। ফিঞ্চার এটা মাইন্ড হান্টারেও করেছিলেন, অ্যাকচুয়াল ট্রান্সক্রিপ্ট ইউজ করেছিলেন। দ্য অ্যাটেনশন টু ডিটেলস, এত মেটিকিউলাসলি ডিটেলড সিনেমাটা। 3জন মূল ক্যারেক্টার, রবার্ট গ্রে স্মিথ প্লে করছেন জ্যাক জিলেনহাল, পল অ্যাভেরির, যিনি একজন নিউজ পেপার রাইটার ছিলেন, তিনি প্লে করছেন রবার্ট ডাউনি জুনিয়র 2007 সালে। এবং আর একটা রোল, আমার এক্ষুনি পুলিশ ইন্সপেক্টরটার নাম মনে পড়ছে না, সামথিং টস্ট, ড্যানিয়েল টস্ট বা এরকম কিছু, যেটা প্লে করছেন মার্ক রাফালো। এবং দ্য অ্যাটেনশন টু ডিটেল, সিনেমাটা কিন্তু যে থরলি খুব থ্রিলিং সিনেমা, খুব মানে প্রচন্ড এক্সাইটিং তা কিন্তু নয়। সিনেমাটা কিন্তু অনেক জায়গাতেই ড্রামাটিক এবং এত মেটিকিউলাস, অনেক জায়গায় আপনার মনে হবে আপনি ডকুমেন্টারি দেখছেন। এবং এই যে ইনভেস্টিগেশন, আমরা সিনেমাতে ইনভেস্টিগেশন জিনিসটাকে খুব গ্ল্যামারাইজ করে দেখে অভ্যস্ত, যে একটা হিরো সে ক্রাইম সলভ করছে, ইনভেস্টিগেট করছে, রহস্যের জট খুলছে।
অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন কতটা মেথডিক্যাল এবং কতটা মানে কি বলবো কতটা এক্সস্টিং সেটা এখানে দেখানো হয়েছে। মানে কনস্ট্যান্টলি এরা ডেড এন্ড পাচ্ছে, কনস্ট্যান্টলি ফলস লিড, ডেড এন্ড পাচ্ছে, সময় বেরিয়ে যাচ্ছে। এই যে খুনি যে নৃশংসভাবে খুন করেছে ধরতে পারছে না তারা, সময় বেরিয়ে যাচ্ছে, তাদের পার্সোনাল লাইফ ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। রবার্ট গ্রে স্মিথ রিয়েল লাইফে তার দুবার বিয়ে ভেঙে গেছিল, তাদের মানে এই যে অবসেশনটা, এই যে কিলারের অবসেশনটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। সিনেমাটা এত মেথডিক্যাল ওয়েতে, এই যে আমাদের যে ইনভেস্টিগেশনকে কেন্দ্র করে একটা গ্ল্যামারাইজেশনের ইমেজ থাকে সিনেমা তৈরি করে দেয়, সেটা এত সুন্দর করে ভাঙে, অসম্ভব ভালো। এবং সিনেমাটা কিন্তু ডাইনামিক না, সিনেমার আপনারা যদি কালার প্যালেটটা দেখেন খুব মিউটেড ডিস্যাচুরেটেড একটা কালার প্যালেট, ডাইনামিক না সিনেমাটা ইটসেলফ, ডাইনামিক না, কারণ ইনভেস্টিগেশন ইটসেলফ এটা প্রচন্ড লেবোরাস এক্সস্টিং একটা কাজ। আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারগুলো মানে দে আর গেটিং ব্রোকেন ডাউন, সময় পেরিয়ে যাচ্ছে। সিনেমাটা মোটামুটি লেট 60s থেকে মিড 80s অব্দি একটা সময় কভার করে এবং একটা দুর্দান্ত টাইম ল্যাপস সিকোয়েন্স আছে। ট্রান্স আমেরিকার বিল্ডিং তৈরি হওয়ার একটা দুর্দান্ত টাইম ল্যাপস সিকোয়েন্স আছে, which is an all timer time lapse sequence। মানে আমার টাইম ল্যাপস সিকোয়েন্স পার্সোনালি আমার প্রতি মানে আই হ্যাভ আ কিঙ্ক ফর টাইম ল্যাপস সিকোয়েন্সেস। সেটা মার্টিন স্করসেসির গ্যাংস অফ নিউ ইয়র্কের টাইম ল্যাপস হোক, সেটা বারাকাতে আটাকামা মরুভূমিতে টাইম ল্যাপস হোক, আই হ্যাভ আ কিং ফর টাইম ল্যাপস সিকোয়েন্সেস। তো দুর্দান্ত এবং প্রত্যেকের পারফরমেন্স অসম্ভব ভালো। জ্যাক জিলেনহাল, রবার্ট ডাউনি জুনিয়র, মার্ক রাফালো। রবার্ট ডাউনি জুনিয়রের ক্যারেক্টারটা আমি বিশেষ করে হাইলাইট করব কারণ এটা আসছে 2007 সালে। রবার্ট ডাউনি জুনিয়রের আয়রন ম্যান হওয়ার আগে, আয়রন ম্যান ইজ মেকিং হিম আ ইন্টারন্যাশনাল মেগাস্টার, এটা তার আগে হি ইজ অ্যাকচুয়ালি প্লেইং আ ক্যারেক্টার। আমার রবার্ট ডাউনি জুনিয়রের রিসেন্ট পারফরমেন্স যদি আমি ওপেনহাইমার বাদ দিই, মানে হি প্লেস বেসিক্যালি টনি স্টার্ক প্রত্যেকটা রোলে। আপনি যদি দেখেন একটা শার্লক হোমসের মতো সিনেমাতেও হি ইজ প্লেইং আ ভার্সন অফ টনি স্টার্ক, প্রত্যেকটা সিনেমাতেই ওই রকম একটা সেন্স অফ হিউমার, ওরকম ম্যানারিজম। এখানে কিন্তু সেটা নয়, এটা আয়রন ম্যানের আগে আসছে, হি ইজ অ্যাকচুয়ালি প্লেইং আ ক্যারেক্টার। এবং আমার সত্যি কথা বলতে রবার্ট ডাউনি জুনিয়রের এইরকম পারফরমেন্স গুলোই ভালো লাগে। ওয়ান্ডার বয়েজে তার একটা দারুণ ছোট একটা ক্যামিও টাইপের পারফরমেন্স ছিল, মাইকেল ডগলাসের সিনেমা ওয়ান্ডার বয়েজ। তো প্রত্যেকের পারফরমেন্স অসম্ভব ভালো। এবং যেটা আমি বললাম যে সিনেমাটা কিন্তু প্রচন্ড মেটিকিউলাস এবং মেথডিক্যাল। এবং আমি এই জাতীয় সিনেমাকে খুব রেসপেক্ট করি, যে সিনেমাগুলো না দর্শকের যে এক্সপেকটেশন আছে সেটাকে সাবভার্ট করে। এটা আমি আমিষ রিভিউ করেছিলাম, অসমীয়া ফিল্ম আমিষ, আপনারা সেই রিভিউটা চেক আউট করতে পারেন, আমি ওখানে ডিটেলসে আলোচনা করেছিলাম। অডিয়েন্সের এক্সপেকটেশন সাবভার্ট। আমরা একটা সিনেমা দেখছি, আমরা সিনেমা দেখতে গিয়ে কি জানি যে সিনেমাটা আমাকে বিভিন্ন রকমের ইমোশন দেবে, আমরা একটা বিভিন্ন রকমের ইমোশনালের উতাপ চড়াপ দিয়ে যাব, লাস্টে গিয়ে আমরা একটা ইমোশনাল পে অফ পাবো। এই জিনিসটাকে ভাঙা, কারণ জোডিয়াক কিন্তু, আমি স্পয়লার দিচ্ছি না, এটা কোনো কনক্লুশন দেয় না। এবং এখানে একটা জোডিয়াকের মতো সিনেমার সাথে একটা সাইলেন্স অফ দ্য ল্যাম্পসের কিন্তু পার্থক্য আছে। একটা সাইলেন্স অফ দ্য ল্যাম্পস অবশ্যই পার্থক্য, মানে জোডিয়াক একটা পুরো 100% অরিজিনাল গল্প বলছে এবং সাইলেন্স অফ দ্য ল্যাম্পস সেটা অনেকগুলো সিরিয়াল কিলারের প্রোফাইলের উপরে বেসড, কিন্তু দ্য স্টোরি ইজ ইটসেলফ ফিকশনাল, যে বইটা এবং সাইলেন্স অফ দ্য ল্যাম্পস সিনেমাটাও। সাইলেন্স অফ দ্য ল্যাম্পসে আমরা কি দেখতে পাচ্ছি, লাস্টে গিয়ে আমরা একটা ক্যাথারসিস দেখতে পাচ্ছি। কি ক্যাথারসিস, যে জোডি ফস্টারের ক্যারেক্টার নাইট ভিশন গগলস পরে বাফালো বিলের ঘরে ঢুকে যাচ্ছে, তাকে অ্যারেস্ট করে আনছে। জোডিয়াকে কিন্তু কোনো ক্যাথারসিস নেই। সেভেনেও আমরা ক্যাথারসিস দেখেছিলাম, ডেভিড ফিঞ্চারের নিজের সিনেমা সেভেনে ডেভিস্টেটিং রকমের একটা মারাত্মক রকমের মানে কি বলবো হার্ট ব্রেকিং একটা ক্যাথারসিস কিন্তু ছিল। জোডিয়াকে দেয়ার ইজ নো ক্যাথারসিস। আপনারা যারা মেমোরিজ অফ মার্ডার সিনেমাটা দেখেছেন, আবারও আমি ছোট্ট করে একটা স্পয়লার দিচ্ছি, লাস্ট সিনে কি ছিল, ক্যামেরার দিকে মেন যে ক্যারেক্টারটা ডিটেকটিভের ক্যারেক্টার, সে ক্যামেরার দিকে বিহল হয়ে তাকিয়ে আছে, কোনো উত্তর নেই। জোডিয়াকেও এক্স্যাক্টলি ওটাই করে, ইন আ মাচ মোর প্র্যাগম্যাটিক ওয়ে। এই যে সিনেমাটার বক্তব্যটা, ফান্ডামেন্টাল যে বক্তব্যটা, যে কিছু প্রশ্নের উত্তর আমরা কোনোদিন পাবো না এবং সেটাই সব থেকে বড় ভয়ের, এটা এত সুন্দরভাবে কানেক্ট হয়। এবং জোডিয়াক 2007-এ বেরিয়েছে, তারপরে জোডিয়াক কেসটা নিয়ে তারপরে কিন্তু অনেক কেস, অনেক জল ঘোলা তারপরেও হয়েছে। লেট 60s আর্লি 70s-এ, তার 35 বছর পরে আসছে জোডিয়াক সিনেমাটা। তারপরে এখন এআই ড্রিভেন যে ইনভেস্টিগেশনগুলো হয়, এখন বলা হচ্ছে যে চিঠিগুলো অনেকে মানে একই লোকের লেখা নয়, অনেকে মাল্টিপল পার্সনস লিখেছে। আপনারা বিভিন্ন ফোরাম ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। তো এই যে আমরা কোনোদিন কিছু প্রশ্নের উত্তর পাবো না,
এই যে মেসেজটা মানে এতটা ডেভিস্টেটিং ওয়েতে দেওয়া, এবং আমি মানে কিছু কিছু সিন আছে মানে বোন চিলিং, আমরা বাংলায় একটা খুব সুন্দর শব্দ আছে রুদ্ধশ্বাস, এক্স্যাক্টলি এই সিনেমাটা না কিছু কিছু সিন আছে মানে লিটারালি ইট উইল পুট আ চোক হোল্ড অন ইউ। অসম্ভব ভালো একটা সিনেমা। এবং যেটা বললাম যে যেহেতু এই সিনেমাটা অতটা ডায়নামিক নয়, বা সেই সিনেমাটা ওটার মধ্যে ওই ক্যাথারসিস এন্ডিং নেই যেটা একটা সাইলেন্স অফ দ্য ল্যাম্পসে আছে বা একটা সেভেনেও কাইন্ড অফ ইন আ ডিফারেন্ট ওয়ে ছিল, তাই জন্য হয়তো সিনেমাটাকে অতটা সেলিব্রেট করা হয় না। বাট অসম্ভব ভালো সিনেমা, পার্সোনালি আমার প্রিয় ডেভিড ফিঞ্চার ফিল্ম অ্যান্ড দ্যাট ইজ ব্লাডি সেইং সামথিং। মানে আপনি ভাবুন, আপনি সোশ্যাল নেটওয়ার্কের আগে, সেভেনের আগে, ব্লাডি ফ্লাইট ক্লাবের আগে আমি রাখছি সিনেমাটাকে, জোডিয়াক সিনেমাটাকে। ইটস আ ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ফিল্ম। সিনেমাটাকে নিয়ে অনেক বেশি কথা হওয়া উচিত। তো যারা সিনেমাটা দেখেননি আমি প্রত্যেককে হাইলি হাইলি রেকমেন্ড করব সিনেমাটা দেখুন। যারা দেখেছেন তারা কেমন লেগেছে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।